আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কথা বলা যায়। ইংরেজিতে কথা বলা আহামরি কিছু না। ইংরেজি অনেক সহজ একটা বিষয়, যদি আমরা পাহাড় সমান বিশাল মনে করি। আরো বেশি সোজা হলো ইংরেজিতে কথা বলা, আর আমরা সবচেয়ে সোজা ব্যাপারটাকেই সবচেয়ে কঠিন বানিয়ে রেখেছি। ইংরেজিতে কথা বলতে হলে যে আপনাকে অনেক গ্রামার জানতে হবে, সেটা কিন্তু একদম সঠিক না। যদি আপনি গ্রামারের কিছু ধারণা আর কিছু প্রয়োজনীয় ইংরেজি আয়ত্ত আনতে পারেন এবং কিছু টেকনিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। শুধু আপনাকে আপনার লজ্জা শরম আর জড়তা থেকে বেরিয়ে এসে একটু প্র্যাকটিস করলেই হবে। লজ্জার জন্য যদি আপনি কিছু শিখতে না পারেন, তবে এর চেয়ে বড় লজ্জার আর কি আছে বলুন। আমরা আজ ইংরেজিতে কথা বলবো। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কিছুটা উপকারে আসার চেষ্টা করব। আমি নিজেও শিখছি, আরও শিখব। আমারও ভুল হতে পারে, আর ভুল হলে আমাকেও শিখতে সাহায্য করবেন। কারণ এ মিস্টেক ইজ এ মিস্টেক ইফ উই ডোন্ট লার্ন ফ্রম ইট, বাট এ মিস্টেক ইজ নট এ মিস্টেক ইফ উই লার্ন ফ্রম ইট। চলুন লেখনের মাধ্যমে প্র্যাকটিস করার আগে কিছুটা নিজেকে উজ্জীবিত করি কিছু বিষয় জেনে। স্পোকেন ইংলিশে গ্রামারের অবস্থান। যে কোনো ভাষার ক্ষেত্রে গ্রামার বা ব্যাকরণ হচ্ছে ওই ভাষার পর্যায়ক্রমিক দিক দিয়ে শেষের অবস্থান, দ্যাটস মিন ফাইনাল স্টেজ। ভাষার পর্যায়ক্রমিক দিক হচ্ছে প্রথম শোনা, দ্যাটস মিন হিয়ারিং, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, কথা বলা, স্পিকিং, পড়া, রিডিং, এবং সর্বশেষ লেখা, দ্যাটস মিন রাইটিং। জন্মের পর একটা শিশু প্রথমে কোনো কিছু শুনে বোঝার চেষ্টা করে, তারপর কথা বলতে শিখে, পরবর্তী ধাপে শিশুটি পড়তে শিখে, তারপর সর্বশেষ লিখতে শিখে। অর্থাৎ লেখা হচ্ছে পরিণত, দ্যাটস মিন হচ্ছে ম্যাচিউরড অবস্থার রূপ। কিন্তু আমাদের দেশের ইংরেজি শিক্ষার ব্যবস্থার মূল কাঠামোটা লক্ষ্য করুন। একটি ছোট্ট শিশুকে প্রাথমিক অবস্থা থেকে গ্রামার বা ব্যাকরণের অনুশীলন বা চর্চা করানো হয়, কিন্তু সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়ায়? আমরা আজ যারা অনেক বেশি উচ্চশিক্ষিত, ছোটবেলা থেকে ব্যাকরণ অনুশীলন শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ালেখা শেষ করেও ইংরেজিতে ভালোভাবে কথোপকথন করতে পারি না। মূলত ব্যবহারিক জীবনে আমরা যে সকল বিষয়ের উপর কথাবার্তা বলি, সেখানে পুরোপুরিভাবে ব্যাকরণ নির্ভর করে বাক্য ব্যবহারের ক্ষেত্রে অনেকটা শিথিলতা রয়েছে, কিন্তু লেখার ক্ষেত্রে ব্যাকরণের যাবতীয় নিয়মকানুন অনুসরণ করতে হয়। যেমন আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি, আর ইউ গোয়িং টু ঢাকা, আপনি কি ঢাকা যাচ্ছেন, কিন্তু বলার ক্ষেত্রে উপরোক্ত বাক্যটি প্রশ্নবোধক সুরে বলা হয়, ইউ আর গোয়িং টু ঢাকা। এই বাক্যটি কথোপকথনের আঙ্গিকে সঠিক, কিন্তু লেখার ক্ষেত্রে নয়। এখানেই কথোপকথনের সাথে লেখার, দ্যাটস মিন রাইটিং এর একটা পার্থক্য রয়েছে। স্পোকেন ইংলিশের রহস্য, দ্য মিস্ট্রি অফ স্পোকেন ইংলিশ। প্রবাদে আছে, বিন্দু বিন্দু জল দিয়ে সাগর মহাসাগর গড়ে ওঠে। পৃথিবীর প্রত্যেকটি বৃহৎ বা মহৎ জিনিসের শুরু হয় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে। ইতিহাস তাই বলে। একজন মানুষ কোনো কিছু মায়ের গর্ভ থেকে শিখে আসে না। এই পৃথিবীর ছায়াতলে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে এক এক মানুষ এক একভাবে জীবন গড়ে তোলে, কিন্তু আমাদের দেশের এর অনেকটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন ইংরেজিতে কথা বলার কথাই ধরুন। একজন শিক্ষার্থী যখন প্রথম ইংরেজি বলতে শুরু করে, তখন তার পাশের লোকজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এমনকি নিজের ভাই বোনও বিভিন্ন ধরনের সমালোচনা সহ বাক্যে ব্যাকরণের ভুল ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। ক্ষণে ক্ষণে, কথায় কথায় এটা ভুল সেটা ভুল, ওই শিক্ষার্থীর সকল উৎসাহ উদ্দীপনা নিঃশেষ করে দেয়। আর এই কাজ অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিও করে থাকেন। অথচ উচিত ছিল ওই শিক্ষার্থীকে সকলে মিলে ইংরেজিতে কথা বলার জন্য আর বেশি উৎসাহিত করা। কারণ স্পোকেন ইংলিশ বা কথোপকথনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জড়তা, নার্ভাসনেস। আর এই জড়তা কাটানোর একমাত্র উপায় হচ্ছে
বেশি বেশি কথা বলা। শিশু জন্মের পর পরই হাঁটতে পারে না বা কথা বলতে পারে না, কিন্তু কিছুদিন পর ঠিকই সে সব কিছু শিখতে পারে। একটা শিশু যখন প্রথমে 1 পা 2 পা করে হাঁটতে শুরু করে, বারবার নিচে পড়ে যায়, তখন কিন্তু আমরা সবাই হাততালি দিয়ে বিভিন্নভাবে তাকে উচ্চ স্বরে তাকে প্রশংসা করি। অর্থাৎ সব কিছুই প্রাথমিক অবস্থায় খুব দুর্বল থাকে। ইংরেজিতে জড়তা দূর করতে হলে আপনাকে লজ্জা দূরে সরিয়ে সকল আলোচনা সমালোচনা পিছনে ফেলে বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সাথে সকল স্থানে বেশি করে ইংরেজিতে কথা বলতে হবে। স্বামী বিবেকানন্দের নাম আমরা প্রায় সবাই জানি। তিনি হিন্দু ধর্মের একজন বড় সাধু ছিলেন। তিনি একদিন আমেরিকার শিকাগো শহরে নিজের ধর্ম প্রচারের জন্য একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু ইংরেজিতে দক্ষ ছিলেন না বলে বারবার তার কথা আটকে যাচ্ছে, অর্থাৎ ঠিক মতো বা দ্রুত বলতে পারছিলেন না। তিনি অত্যন্ত লজ্জিত ও অপমানিত বোধ করছিলেন। স্থির করলেন কিছুদিন তিনি জঙ্গলে কাটাবেন। তারপর জঙ্গলে কিছুদিন থাকার পর ইংরেজিতে এত দ্রুত এবং সুন্দর করে বলতে পারতেন যা ইতিহাসে একটা নজির। জঙ্গলে তিনি অবাধে পশু পাখি গাছপালাকে লক্ষ্য করে নিজে নিজে ইংরেজি বলার চর্চা করছিলেন। ফলে তার সকল জড়তা বা লাজুকতা কেটে গেল এবং তিনি পৃথিবীর একজন নামকরা বক্তা হিসেবে স্বীকৃতি পেলেন। আমরা তো সবাই গ্রামারের কিছু সাধারণ নিয়ম তো জানি, তাই না? যেমন পার্সন, সেন্টেন্স, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এটসেট্রা। তবু আমরা হালকা আলোচনা করে নিব যাতে আমাদের ইংরেজি কথা বলা প্র্যাকটিস করতে তেমন সমস্যা না হয়। প্রথমেই হচ্ছে পার্সন। দুনিয়াতে আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তা সবই থার্ড পার্সন। আমি, আই অবলিক উই, তুমি, ইউ অর ইয়োর, বাকি সব এনি নেম, করিম, রহিমা, ফাদার এটসেট্রা। এখানে নোট হচ্ছে থার্ড পার্সনের পরে ভার্ব আসলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। উদাহরণস্বরূপ বলা যায় আই ইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এখানে এক বা একাধিক শব্দ অবজেক্টও কিন্তু থাকতে পারে। আমরা যদি সিম্পল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ প্রশ্নবোধকে রূপান্তরিত করতে চাই, তাহলে জাস্ট সিম্পল সেন্টেন্সের ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই হবে। যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি ইউ আর এ গুড বয়, এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে প্রশ্নবোধক যদি আমরা করতে চাই তাহলে এটার ভার্বটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে কি হবে? আর ইউ এ গুড বয়। দেখেন এটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল। সেন্টেন্স সম্পর্কে আমরা সামান্যতম একটা ধারণা আপনাদেরকে দিলাম। টেন্স। টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার। টেন্সকে ইংরেজি গ্রামারে আত্মা বলা হয়। একটু প্র্যাকটিস করলে সহজে টেন্স আয়ত্ত আনা যায়। ছোটকাল থেকে আমরা টেন্স পড়ে আসতেছি, তাই টেন্স নিয়ে বিশদ আলোচনা করলাম না। টেন্সকে 3 ভাগে বিভক্ত করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সকে আবার 4 ভাগে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইংরেজিতে কথা বলতে গেলে টেন্সের এই 12টা নিয়ম আমাদের জানার দরকার নেই। 3টা ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই 4টি যদি আপনারা শিখতে পারেন তাহলে শতকরা 80 থেকে 90% কথোপকথন সম্পন্ন করতে পারবেন। তো আমরা প্রথমেই একটু শিখে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যের সাধারণ ফর্ম বা গঠন যেমন করা, যাওয়া, আসা, খাওয়া ইত্যাদি বোঝালে এই টেন্স নির্দেশিত হয়। যেমন তুমি এখানে কিভাবে আসছো, হাউ ডু ইউ কাম হিয়ার। তোমার বন্ধু কখন তোমাকে ফোন করে, হোয়েন ডাজ ইউর ফ্রেন্ড ফোন ইউ। পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যের শেষে ল বা ইয়াছে, ইয়াছ, খাইতে, যাইতে ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝে নিব। যেমন তুমি কখন এলে, হোয়েন ডিড ইউ কাম। সে কি খেয়েছে, হোয়াট ডিড হি ইট।
উপরের টেন্সে ইয়াসি বা ইয়াসু দেখে অনেকে হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। আমরা জানি ইয়াছি বা ইয়াছ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করতে। নিচে দুইটা উদাহরণ আপনারা লক্ষ্য করুন। তুমি কখন এসেছো, সেম একইভাবে তুমি কখন এলে। সেন্টেন্স দুটিতে বাংলা অর্থের তাত্ত্বিক পার্থক্য থাকলেও ব্যবহারিক বা বাস্তব অবস্থার তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ লোকটির সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে, সে কিন্তু এসে গেছে। তাই এরূপ সেন্টেন্স ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা শুধু স্পোকেন ইংলিশের সুবিধার জন্য করা হলো। ফিউচার ইনডিফিনিট টেন্স, বাংলা বাক্যের শেষে ব থাকলেই এই টেন্স সহজে চেনা যায়। যেমন তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম, সে আগামীকাল কখন ফোন করবে, হোয়েন হি উইল ফোন টুমরো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কথোপকথনে এই টেন্সটি নিচে দুইটি ফর্ম ব্যবহৃত হয়। কত সময় ধরে কোনো কাজ চলছে এরকম বোঝালে হাউ লং হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার। তুমি অথবা সে কি কখনো কোনো করেছে, করছো, এরকম থাকলে হ্যাভ ইউ এভার, তারপর হচ্ছে আপনি বসাবেন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। নোটটা হচ্ছে সমস্ত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করা যায়। প্রশ্ন করার মূল সূত্রটি হলো, আপনি যখন কাউকে প্রশ্ন করবেন এটার সূত্রটা আসলে কি। প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেনগুলো হচ্ছে যেমন হোয়াট, হুইচ, হোয়ার এটসেট্রা, অথবা হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটা সূত্র হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। প্রয়োগের সুবিধার্থে ডো, ডাস, ডিড, উইল এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে আখ্যায়িত করলাম। অ্যান্ড আর্টিকেল সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা জানি এ অ্যান্ড বি কে আর্টিকেল বলে। আমরা আগে সিম্পল ব্যাপারটা মাথায় রাখবো। সিম্পল নিয়মটা দিয়ে 80% কাজ সম্পাদন হয়, বাকি 20% ব্যতিক্রম নিয়মগুলোকে আগে শিখতে গিয়ে আমরা 80%টাই ঠিক মতো আয়ত্ত আনতে পারি না। 80% পারলে আস্তে আস্তে আপনি দেখবেন আপনি বাকি 20% সহজে আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সো প্রথমেই আমরা এর ব্যবহারটা শিখব। কনসোনেন্টের আগে এ বসে। আমরা জানি কনসোনেন্টগুলো কি কি। এ থেকে জেড পর্যন্ত এই শব্দগুলোকে বলা হয় অ্যালফাবেট। এ, ই, আই, ও, ইউ এগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে আমরা এ বসাবো। যেমন গিভ মি এ গ্লাস, এর অর্থটা হচ্ছে আমাকে একটা গ্লাস দিন। আপনি যদি এখানে লক্ষ্য করেন গ্লাস জিটা হচ্ছে কনসোনেন্ট, এর পূর্বে এ বসবে। যেমন গিভ মি এ গ্লাস, তাহলে আমরা এখানে এ বসাবো। আর ভাওয়ালের পূর্বে অ্যান বসে। যেমন হি ইজ অ্যান এডুকেটেড পারসন, এখানে এডুকেটেড যদি আমরা লিখতে যাই এডুকেটেড ই দ্বারা শুরু হয়েছে, দ্যাটস মিন ইটা হচ্ছে ভাওয়াল, তাহলে ভাওয়ালের পূর্বে অ্যান বসে। এটা অর্থ হচ্ছে সে একজন শিক্ষিত ব্যক্তি। দি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালেই আমরা দি বসাবো। অর্থাৎ কোনো বাক্যে যদি টি বা টা থাকলে দি বসবে, তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে পরিমাণ কিছু বুঝাবে না। উদাহরণস্বরূপ বলা যায় আমাকে গ্লাসটা দিন, তার ইংলিশটা কি হবে গিভ মি দ্য গ্লাস, কারণ এখানে গ্লাসটা। সো এখানে টি বা টা আমি কিন্তু বলেছিলাম, সো এখানে টা আছে, দ্যাটস মিন হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এর জন্য আমরা কি করব, নির্দিষ্ট করে কিছু বোঝালে তার পূর্বে দি বসাবো। প্রিপোজিশন, পৃথিবীতে যত প্রিপোজিশন আছে যেমন ইন, ইনটু, অন, অনটু, আফটার, অ্যাবাউট, সিন্স, অ্যাট, ওভার, উইথ, উইদাউট, বাই, অফ, ফর, অ্যাবভ, টু এটসেট্রা, শুধুমাত্র টু ছাড়া প্রিপোজিশন এর পরে ভার্ব আসলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু টু এর পর ভার্ব আসলে তখন শুধুমাত্র তার বেস ফর্ম বসবে। এখানে উদাহরণস্বরূপ বলা যায় যেমন আই এম গোয়িং টু প্লে ফুটবল, এখানে টু হচ্ছে প্রিপোজিশন। টু থাকলে টু যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা বেস ফর্মটা বসাবো। যেমন এখানে প্লে, প্লেটাই হচ্ছে বেস ফর্ম মানে মূল ভার্ব, আমরা মূল ভার্বটা এখানে বসালাম।
বাট এর ঠিক আরেকটা উদাহরণ যদি আমরা দেই, যেমন আই এম গোয়িং ফর প্লেয়িং ফুটবল, এখানে ফরটা যদি লক্ষ্য করেন, এই ফরটা হচ্ছে প্রিপজিশন। যেহেতু আমরা নিয়ম অনুযায়ী বলেছিলাম টু ছাড়া প্রত্যেকটা ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, তাহলে এর পরবর্তী ভার্ব হচ্ছে প্লে, তো প্লের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তাহলে হয়ে গেছে কি আই এম গোয়িং ফর প্লেয়িং ফুটবল। আমাদের গ্রামের পাঠ শেষ। যদিও এটাকে নিয়ে 40 থেকে 60 মিনিট একটা ক্লাস সহজে বুঝে দেওয়া যায়, একটু বড় মনে হতে পারে, তাই আমি আর এটা এত বাড়াচ্ছি না। চলুন এখন আমরা ইংরেজিতে কথা বলবো। একটা সেন্টেন্স দিয়ে কথা বলতে পারি যা আমাদের প্রতিদিন কাজে লাগে। গিভ মি এ গ্লাস অফ, তারপর আমি একটা ব্র্যাকেটে আমি এখানে দিয়ে বসালাম হচ্ছে ওয়াটার, অর্থটা হচ্ছে আমাকে এক গ্লাস পানি দেন। সেন্টেন্সটা ঠিক, কিন্তু কথায় আছে ব্যবহারের বংশ পরিচয়। চলুন আমরা আমাদের ব্যবহারের মাধুর্যতা আরেকটু নিয়ে আসি, মানে সেন্টেন্সটাকে আরেকটু সুন্দর করে বলি। কিভাবে হবে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দেন। যদি আরো সুন্দর করে বলি, মে ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারেন? আহা, কত সুন্দর চাওয়ার ভঙ্গি, তাই না? কথায় আছে মানুষ কথা দিয়ে সাম্রাজ্য জয় করতে পারে। এত সুন্দর করে কারো কাছে কিছু চাইলে সে কখনো আপনাকে না দিয়ে পারবে না, এতে সেও খুশি হবে আর আপনিও আত্মতৃপ্তি পাবেন। চলুন এখন আমরা ইংরেজিতে কথা বলবো। নিজের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করুন। গিভ মি এ পেন, আমাকে একটা কলম দিন। গিভ মি দ্য পেন, আমাকে কলমটি দিন। এবার আপনি এই ব্র্যাকেটের মধ্যে অবস্থিত বিভিন্ন ওয়ার্ড যেমন বুক, ক্লোথ, চকলেট, গ্লাস, বল, টিকিট, চিপস এটসেট্রা বসে প্র্যাকটিস করুন। লাইক give me a book, give me a cloth, give me a chocolate, give me a glass, অথবা আমরা বলতে পারি give me the book বা give me the cloth। এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকি। কত সহজ, তাই না? এবার আপনি লক্ষ্য করুন কতগুলো সেন্টেন্স আপনি সহজে ইংরেজিতে বলতে পারছেন। চলুন এবার কাজের কথায় আসা যাক। এখন আমাদের কাজ হলো শুধুমাত্র ব্র্যাকেটের জায়গায় বিভিন্ন ওয়ার্ড যেমন মিল্ক, জুস, টি, কফি, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, কালার টি, সফট ড্রিঙ্ক এটসেট্রা প্রয়োজন মতো বসে প্র্যাকটিস করব। আরেকটা সেন্টেন্স নিয়ে দৈনিক আরও কথোপকথন চালানোর চেষ্টা করি। যেমন আই এম গোয়িং টু কক্সবাজার, আমি কক্সবাজারে যাচ্ছি। আরেকটা হচ্ছে আই এম কামিং ফ্রম কক্সবাজার, আমি কক্সবাজার থেকে আসতেছি। এখানে ব্র্যাকেটের মধ্যে অবস্থিত যে ওয়ার্ডগুলো আছে সেই জায়গায় আপনারা এই ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে নতুন নতুন করে ওয়ার্ডগুলো যুক্ত করে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন আপনারা এই সেন্টেন্সগুলো যুক্ত করতে পারেন রুম, ওয়াশরুম, কিচেন, চিটাগাং, ঢাকা, সিলেট, মার্কেট, ক্লাস, স্কুল, কলেজ, অফিস, শপ, জিম, ফিল্ড এটসেট্রা বসে প্র্যাকটিস করতে থাকুন। লাইক এরকম হবে আই এম গোয়িং টু ঢাকা, আই এম কামিং ফ্রম ঢাকা। অথবা বলতে পারেন আই এম গোয়িং টু রুম, আই এম কামিং ফ্রম রুম। বলতে পারেন আই এম গোয়িং টু জিম, আই এম কামিং ফ্রম জিম। মনে রাখবেন প্র্যাকটিস ছাড়া আপনি সেন্টেন্সগুলো ব্যবহার আয়ত্তে আনতে পারবেন না, আর ইংরেজিও কথা বলতে পারবেন না। এই বাক্যগুলো চর্চা করা হলে দেখবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন। দৈনন্দিন টুকিটাকি 80% কথা ইংরেজিতে বলতে পারছেন। চলুন নিচে কিছু ফর্মুলা শিখে নিই যা দিয়ে আমরা সহজে অনেক কথা বলতে পারবো। পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভের জন্য আই ডু, এখানে ডু দ্যাটস মানে হচ্ছে ডু ভার্ব ব্যবহার করবেন। আর নেগেটিভের ক্ষেত্রে আই ডোন্ট ডু, এখানে ডু ভার্ব যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো প্রশ্নবোধক হিসাবে ব্যবহার করতে চান ডু আই ডু দ্যাটস মিন এখানে ডু ভার্বটা ব্যবহার করবেন। আর নেগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক যদি করতে চান তাহলে সেক্ষেত্রে ডোন্ট আই ডু। আরও কিছু নিয়মগুলো আছে যেমন ডাব্লিউএস কোশ্চেনগুলো অথবা হাউ ডু আই ডু, এখানে ডু দ্যাটস মিন হচ্ছে ডু ভার্ব ব্যবহার করবেন। এবং ডাব্লিউএস কোশ্চেন অথবা হাউ ডোন্ট আই ডু, ডাব্লিউএস কোশ্চেন যেমন হোয়াট, হুইচ, হোয়াই এটসেট্রা এগুলো আপনারা বসাতে পারবেন। এখানে ব্র্যাকেটের মধ্যে জায়গাগুলো বিভিন্ন ডু ভার্ব বসে প্র্যাকটিস করতে হবে। সবশেষ একটা কথাই বলবো, টু সাকসিড ইন লাইফ ইউ নিড টু থিংস, ইগনোরেন্স
অ্যান্ড কনফিডেন্স। আমি মনে করি পৃথিবীতে আমরা কেউ পরিপূর্ণ জ্ঞানী বা শিক্ষিত নই। আমি নিজেও একজন সকল বিষয়ের ছাত্র, শিখছি, শিখব। শিক্ষার কোনো শেষ নেই, নাই কোনো বয়স। আমি চেষ্টা করেছি বিষয়গুলোকে যত সহজভাবে সম্ভব করা যায় আপনাদের সামনে। তবুও আপনাদের কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের যাতে উপকার আসতে পারি। আসুন আমরা অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনা করি, তাহলে আমরা জানতে পারবো, শিখতে পারবো, এগিয়ে যেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।